জয়ন্তীতে তখন ভোর হচ্ছে। বিস্তৃত নদীচরের শেষ প্রান্তে সংকীর্ণ ধারায় বয়ে চলেছে জয়ন্তী নদী। নদীর পরেই জঙ্গল, আর তারপরেই পাহাড়ের প্রাচীর। এ হলো আয়েশ। আমি এখানে যে হোমস্টেতে ছিলাম সেখানে কর্মসূত্রে কিছুদিন হলো এসেছে। এখান থেকে নদী পেরিয়ে আধ ঘন্টার হাঁটাপথে চুনিয়াবস্তিতে তার বাড়ি। নদীর ওপারে জঙ্গলের মধ্যে আছে একে একে ফুটিয়াবস্তি, চুনিয়াবস্তি, ফাঁসখাওয়া চা বাগান ইত্যাদি। আমি এখানে এবারে এসেছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এবারে এখানে আমার ঠিকানা ছিল নদীপাড়ের বনান্তে হোমস্টেতে। শীতের সেই শেষবেলায় ভোরের আলো ফোটার আগে হালকা কুয়াশা, ঠান্ডা আর অন্ধকারে জড়িয়ে থাকা এই ধুধু নদীচরের মধ্যে চলে আসতাম। একসময় একদিকের এই পাহাড় জঙ্গলের অন্ধকার প্রেক্ষাপটে সূর্যোদয় হতো, ভোর হতো, আর সেই ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ত এই পাহাড়, জঙ্গল আর জয়ন্তীর নদীচরে। এখান থেকে একদম শেষে দেখা ওই আবছা নীল পাহাড়সারি ভুটান। এই পথ ধরেই প্রায় 1.5 ঘন্টার হাঁটাপথে পৌঁছে যাওয়া যাবে ছোট মহাকালে, আর সেখান থেকে বড় মহাকাল। এই দু জায়গায় সেই ভুটান পাহাড়ের মধ্যে পড়ে। জয়ন্তী হলো ভারত আর ভুটানের সীমান্তবর্তী ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। শিলিগুড়ি থেকে এই জায়গার দূরত্ব প্রায় 180 কিলোমিটার। ইন্টারসিটি, কাঞ্চনকোনা সহ অনেক ট্রেনেরই স্টপেজ আছে আলিপুরদুয়ার জংশনে। দূরত্ব এখান থেকে প্রায় 30 কিলোমিটার। সেখান থেকে রিজার্ভ গাড়ি করে আসাই সুবিধাজনক। ভাড়া পড়বে 1200 থেকে 1500-র মধ্যে। কেবলমাত্র ভিস্টাডোমেরই স্টপেজ দেয় রাজাভাতখাওয়া জংশনে। দূরত্ব এখান থেকে প্রায় 15 কিলোমিটার। রাজাভাতখাওয়া থেকে অটো রিজার্ভ করেই এখানে চলে আসা যাবে। তবে আমি এখানে এসেছিলাম আমার সহ শিলিগুড়ি থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করে। প্রায় 4.5 থেকে 5 ঘন্টার এই জার্নিতে আসা যাওয়া দুক্ষেত্রেই পড়েছিল 4500 টাকা। জয়ন্তী হলো গোটা ডুয়ার্সেই এক বিরল জায়গা, যেখানে একই সাথে পাহাড়, জঙ্গল, নদী আর সমতলের অবস্থান। একদিকে বড় আর ছোট মহাকালের মতো ধর্মীয় স্থান, আরেকদিকে বক্সা ফোর্টের মতো ঐতিহাসিক জায়গার অবস্থান। প্রতিপদে এখানে সৌন্দর্যের সাথে মিশে আছে রহস্য, রোমাঞ্চ আর বৈচিত্র্য। তাই জয়ন্তীকে নির্দ্বিধায় আর নিরপেক্ষভাবে ডুয়ার্সের রানী বলা হয়। ছোট বড় অজস্র পাথরখণ্ডে ঢাকা সুবিশাল এই নদীচরে বর্ষায় জয়ন্তী অনেকগুলো ধারায় বয়ে গেল। শীতে মাত্র একটি ধারাতেই এর অস্তিত্ব রয়ে গেছে। এই নদী গিয়ে পড়েছে গদাধর নদীতে। একসময় এই জায়গাটি জঙ্গলে ঢাকা ছিল, তবে 93 বন্যার পরে জঙ্গল নিশ্চিহ্ন হয়ে যায়, আর সেই অংশের কিছু গাছ সেই থেকে রয়ে যায়। তাই আজও জয়ন্তী নদীচরের একপাশে কিছু প্রাণহীন, কিছু জীবিত গাছের অস্তিত্ব দেখা যায়। নদীর ওপাশের পাহাড় জঙ্গল থেকে নেমে এসেছে বড় বড় ঘাস আর ঝোপঝাড়ে ঢাকা এক বিশাল ঢালু উপত্যকা। আয়েশের সাথে সেই পথ ধরে পাড়ি দিলাম। এখান থেকে উল্টো দিকে নদীর ওপারের হোমস্টেগুলো বিন্দুর মতো দেখাচ্ছে, আর চারপাশটা এতই চুপচাপ যে পাখিরাও ডাকতে ভুলে গেছে। জয়ন্তীর চরে এমনিতেই হাতি আর মাঝে সাঝে লেপার্ডও চলে আসে, আর এই জায়গায় তার সম্ভাবনা আরও প্রবল। এখানে স্থানীয় একজনের সাথে কথায় জানা গেল যে এই জায়গাটিকে কালীখোলা বলা হয়।
একসময় এই জঙ্গল পেরিয়ে যে গ্রাম, সেখানে কালী পুজো হতো, সেই থেকে এ নাম রয়ে গেছে। জয়ন্তী হলো পাখি দেখার স্বর্গরাজ্য। এ কদিনে বিচিত্র প্রজাতির পাখি দেখার সুযোগ হয়েছিল নদীতে আর জঙ্গলে। এই গাছের মগডালে সরপেন্টার ঈগলেরও দেখা পেলাম। বক্সা জঙ্গলের অন্তর্ভুক্ত জয়ন্তীতে জয়ন্তী নদী ছাড়াও ঘিরে আছে ডিমা, বালা, গদাধর সমেত একাধিক নদী। ঐতিহাসিক বক্সা ফোর্টের দূরত্ব এখান থেকে প্রায় 15 কিলোমিটার। সেখান থেকে আরও কয়েক কিলোমিটার গেলে লেপচাখা। আর আছে ভুটান ঘাট, সান্তালাবাড়ি, 28 মাইল, রাজাভাতখাওয়া ইত্যাদি। চিলাপাতা আর জলদাপাড়ার দূরত্ব এখান থেকে কাছে। এনারা চলেছেন মহাকালের পথে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ভোর হতে এখানে চলে আসেন আর সেই পথে পা বাড়ান। এই গাড়ি মহাকাল দর্শন করিয়ে আবার ফরেস্ট ডিপার্টমেন্টের দিকে ফিরে যাচ্ছে পরবর্তী ট্রিপের জন্য। পাহাড় আর নদীর ক্যানভাসের শেষেই আছে এই বাঁধের রাস্তা। তার একদিকে পরপর 10-12টি হোমস্টে। আমি ছিলাম একেবারে প্রথমের বনান্তে হোমস্টেতে। এক কথায় বলা যায়, এই হোমস্টেতে না থাকলে আমার জয়ন্তী ভ্রমণের অভিজ্ঞতা অসম্পূর্ণ থেকে যেত। নদীর পাড়ে যতগুলো হোমস্টে আছে, এটি সবচেয়ে পুরনো আর সবচেয়ে বেশি জায়গা নিয়ে গড়ে উঠেছে। সুদীর্ঘ আর সুপ্রশস্ত একটা ঘাসে ঢাকা লন, মাঝখানে কংক্রিটের রাস্তা, তার বাঁদিকে হোমস্টের জন্য নির্ধারিত 4টি ঘর, সোজাসুজি সামনে আছে কিচেন সহ কয়েকটি স্টাফ রুম, আর ডান দিকটা জুড়ে আছে বাঁশ, কাঠ, বেড়া আর টিনের ছাউনি দেওয়া রংচঙে কয়েকটি খাবার ঘর। আমি এখানে যে ঘরে ছিলাম তার ঠিক উল্টো দিকে লনের আরেক প্রান্তে ছিল এই খাবার ঘরটি। দুপুরের খাবার আমার এখানেই হতো। এটা আরেকটা খাওয়ার ঘর। অনেকেই বাইরে থেকে আসছেন অল্প সময়ের জন্য, তাদের দেখেছি এই হোমস্টেতেই খেয়ে যেতে। এমনকি আশেপাশের অনেক হোমস্টে থেকে এখানে এসে অনেকে খেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে পাশাপাশি 2টি ঘর আর একটা কমন বারান্দা নিয়ে 2টি কটেজ। আমি ছিলাম এই কটেজে। সামনের এই লন আর তার ওপারে পাহাড় আর নদীর ছবি নিয়ে আমার এখানে কেটেছে। আমার ঘরের পাশেই ছিল এই ঘর। এই সুবিশাল আকৃতির ঘরগুলোতে একটি কিং সাইজ বেড আর একটি ছোট বেডে একসাথে মোট 4 জন পর্যন্ত থাকা যায়। এই হোমস্টের সবচেয়ে ভালো দিক হলো ঘরের বড় বড় কাচের জানলা আর এই খোলা ব্যালকনিতে দাঁড়ালে একটা খোলা প্রকৃতিও হাতের কাছে চলে আসে। এই হোমস্টের ঠিক পেছনেই আছে জয়ন্তীর মূল জনপথ। সেখান থেকে সামনের এই পথ ধরে সবসময় লোকজন, গাড়ি ঘোড়ার যাওয়া আসা চলছে। এই ছবি আমি আমার ঘরের একপাশের কাচের জানলার পর্দা সরালেই পেতাম। অন্দর আর অবস্থানগত দিক থেকে এই ঘরটি এই হোমস্টের সেরা। এই 3 দিন আমার আস্তানা ছিল এই ঘরেই। এই বেডের দুপাশের বড় বড় কাচের জানলার পর্দা সরালে একেবারে খোলা প্রকৃতির মধ্যেই চলে আসতাম। 2টো বেড ছাড়াও একটা সোফা, বড় বড় 2টো কাঠের পাল্লার দেওয়াল আলমারি, ঘরের একপাশে একটা বড় টেবিল, একপাশের দেওয়াল জুড়ে একটা বড় আয়না ইত্যাদি প্রয়োজনীয় সমস্ত রকম উপকরণই এখানে আছে। 2টো 2 রকম ফ্যানও আছে, তবে আমি যে সময় গিয়েছিলাম তখন তার প্রয়োজন পড়েনি। সুব্যবস্থাযুক্ত এই ঘরগুলির আকৃতিও সুবিশাল। এই ঘরগুলি দৈনিক ভাড়া 1400 টাকা। এখানে খাওয়ার খরচ আলাদা এবং একেবারে ন্যায্য দামে। ঘর লাগোয়া অ্যাটাচড বাথরুমে প্রয়োজনীয় সমস্ত উপকরণ থাকলেও গিজার নেই, তবে তার জন্য কোনো অসুবিধাও হয়নি। এদের রান্নাঘরে বড় বড় চুলা আর বড় বড় পাত্রে সবসময় জল গরম হচ্ছে, তাই চাইলেই দিয়ে দেয়। আমার ঘরের পাশেই ছিল অ্যাটাচড বাথরুম সহ পাশাপাশি 2টি ঘরের এই কটেজ। প্রতিটি ঘরে দৈনিক 1200 টাকা ভাড়ায় একটি স্ট্যান্ডার্ড বেডে 2 জন পর্যন্ত থাকা যায়। এখানে অনেক হোমস্টেতে দেখেছি কাঠের আগুনে রান্না হতে। একজন এসে সেই কাঠ দিয়ে যান। রান্নাঘরের সামনেই এরকম কাঠ মজুত করা থাকে।
গ্রামের এই তিনজন খুব সকালে এসে নানা রকম আনাজপাতি কেটে দেন আর অনেক রকম মশলা কুটে বেটে রাখেন। এদের রান্নাঘরটা একটা দেখবার মতো। দৈর্ঘ্যে প্রস্থের বিশালত্ব রীতিমতো অবাক করে দেয়। একটিই রান্নাঘর, কিন্তু তিনটি আলাদা আলাদা অংশে বিভক্ত। যেটা আগে বলেছিলাম, কাঠের আগুনে বড় বড় উনুনে এরকম বড় বড় হাঁড়ি কড়াই চাপিয়ে সবসময় কিছু না কিছু রান্না হচ্ছে। আর রান্না হয়ে গেলে এই হাঁড়ি কড়াইগুলিতে জল গরম হতে থাকতো। এখানে আমার সন্ধ্যার পর এই আগুনের উত্তাপে সবার সাথে খুব গল্পও জমে উঠত। জলখাবারে যথারীতি এই পুরি আর আলুর সবজি থাকতো। খাওয়া দাওয়া নিয়ে এখানে একটা কথাই বলার আছে, অনেক দিন পরে একেবারে বাঙালি ঘরোয়া রান্নার স্বাদ আমি এখানে পেয়েছিলাম। রান্নায় তেল মশলার ব্যবহার কম আর ততটাই সুস্বাদু। এখানে 100 টাকা নিরামিষ থালিতে 7 থেকে 8 রকমের পদ থাকতো, আর সাথে থাকতো পাঁপড়, স্যালাড আর চাটনি। এর সাথে মাছ সহযোগে ফিশ থালি 180 টাকা, আর চিকেন সহযোগে চিকেন থালি 200 টাকা। আলু ভাজা, উচ্ছে ভাজা, বথুয়া শাক, পাঁচমিশালি সবজি, বাঁধাকপি ফুলকপির তরকারি, মোচার তরকারি, এসবই পদ থাকতো ফিশ বা চিকেন থালির সাথে। খাবার খুব যত্ন নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে পরিবেশন করা হতো। পছন্দের কোনো পদ একাধিকবার চাইলে হাসি মুখেই দেওয়া হয়, আর তার জন্য কোনো চার্জ আলাদা করেও দিতে হয় না। হোমস্টের চত্বরেই গাড়ি পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা রয়েছে। এখানে গাড়ির ব্যাপারে একটা কথা বলার আছে, জয়ন্তীতে এন্ট্রির আগে রাজা ভাত খাওয়া টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিতে হবে। জনপ্রতি 150 টাকা আর গাড়ি পিছু 480 টাকা ধার্য করা হয়। এখানে জঙ্গল সাফারি আর আশেপাশে সাইট সিনের ব্যবস্থা হোমস্টেগুলোই করে দেয়। দুপুরের খাওয়া দাওয়ার পর জয়ন্তী বাজারে চলে এলাম। কিছু বাড়িঘর, কিছু খাবারের দোকান, কিছু স্টেশনারি দোকান, একদিকে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস কোয়ার্টার, আর শুরুতেই একটা আর্মি ক্যাম্প, সব নিয়ে একটা ছোট্ট জনপদ। এখন এখানে প্রচুর হোমস্টে রিসোর্ট, তবে নদীর পাড়ের হোমস্টেগুলোরই চাহিদা বেশি। ছোট্ট জায়গা, তাই সবাই সবাইকে চেনে। সামনের কাঠের এই সবুজ ঘরটাই টিকিট কাউন্টার। এখান থেকে ছোট মহাকাল, পুকরি লেক, চুনিয়া ওয়াচ টাওয়ার আর জয়ন্তী জঙ্গল সাফারির পারমিট করাতে হয়। টিকিট কাউন্টারের পেছনেই আছে ফরেস্ট ডিপার্টমেন্টের কোয়ার্টার অফিস, আর এটা হাওয়া ঘর। একসময় এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের মিটিং হতো। আমি কদিনে যখনই সময় পেতাম নদীর চরে চলে আসতাম। অনেক কিছু খুঁজতাম, অনেক কিছুই দেখতাম। একদিন শেষ দুপুরে দেখলাম গ্রামের দুটি শিশু নদীর চরে কি একটা করছে। কাছে গিয়ে দেখলাম তারা নদীর বালি দিয়ে মাটির এরকম তাল বানাচ্ছে। আমার প্রশ্নের উত্তরে একজন জানালো যে তারা কেক তৈরি করছে। তারা কেক খেতে আর বানাতে খুব ভালোবাসে। এপারের মানুষ যাচ্ছে ভুটিয়া বস্তির দিকে, আর ওপারের মানুষ আসছে এখানে। এটা জয়ন্তী ব্রিজ। 93 সালের বন্যায় এটি ভেঙে যায়। বেশ কয়েক বছর আগে এই ব্রিজে আমি উঠেছিলাম, তবে এখন প্রতি বছর রিভার বেড উঁচু হয়ে যাচ্ছে, তাই এখন শুধু উপরের স্তম্ভটুকুই আছে। নদীর পাশের জঙ্গল থেকে ঘাসপাতা সংগ্রহ করে নদী পেরিয়ে গবাদি পশুর জন্য অনেকে অনেক দূর দূরান্তের গ্রামে নিয়ে যান। একটা আধো অন্ধকার ভোরবেলায় এই নদীচর থেকেই একটা দিন শুরু করেছিলাম।
দিনের আলো আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে সেখানেই। এটা সন্ধ্যায় বাঁধের ছবি। সন্ধ্যার পর থেকে আমার এখানেই কাটতো। দূরে নদীর ওপারে ফুটে অবস্থিতে আলো জ্বলে উঠত, সেখানেও কিছু হোমস্টে আছে। এই গাছের ওপারে দিগন্ত জুড়ে থাকা নদীর চর, ওপাশের পাহাড় তখন নিকষ কালো অন্ধকারের রহস্যে ঢেকে যেত। বনান্তে হোমস্টের পাশেই আছে এই একটি হোমস্টে। এই দুটি হোমস্টের মাঝখানের এক মাটির রাস্তা নেমে গেছে জয়ন্তী বাজারের দিকে। এই হোমস্টে যিনি দেখভালের দায়িত্বে আছেন তিনি হলেন সুরজ ওরাও। ডাকনামে যিনি বল্টু নামী, এখানে অত্যন্ত পরিচিত আর জনপ্রিয়। খুবই বন্ধুবৎসল, আন্তরিক আর সহযোগিতাপূর্ণ একজন মানুষ। আর এই হোমস্টে যার, তিনি হলেন তারই মামা জগদীশ ওরাও। পাশেই তার বাড়ি, সেখানে হোমস্টের জন্য 4টি ঘর রয়েছে। দিনের বেলায় এদের খাবার ঘরে খেলেও রাতের খাবার এখানেই সারতাম। রাতে আমি নিরামিষ খেতাম। আগেও বলেছি, এখানকার মতো সুস্বাদু রান্না আমি খুব কম জায়গাতেই পেয়েছি। কিছু কিছু নিরামিষ পদ তো এখনও মুখে লেগে আছে। জয়ন্তীতে আরেকটা ভোর হলো। পরদিন সেই সকালে আমি পাড়ি দিই ছোট মহাকাল, আর বিকেলে জয়ন্তীর জঙ্গল সাফারি। আর তারও পরদিন সকালে এখান থেকে 15 কিলোমিটার দূরে সান্তালাবাড়ি 28 মাইল, আর বিকেলে জয়ন্তীর জঙ্গলেরই অন্যদিক চুনিয়া ওয়াচ টাওয়ারের দিকে। পরবর্তী 2টি পর্বে পর্যায়ক্রমে সেসব জায়গারই গল্প থাকবে।